হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কিস লাইফে তোমাদেরকে স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা সকাল সকালই ভয়েস দিলাম, যেহেতু আজ বুধবার আপলোড করব, তাই ভিডিওটা তোমাদেরকে দিয়েই দিলাম। প্লিজ তোমরা দেখতে থেকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। অনেক কদিন ধরেই করা ছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না ভিডিওটা এডিটিং করা, কিভাবে আপলোড করব, মানে এত কাজের চাপ ছিল যে চাপের মধ্যে আমি একটু সময় পাচ্ছিলাম না। তাই আজ সকালবেলায় একটু সময় করে বসেই পড়লাম যে না, ভিডিওটা তো আমার আপলোড দিতে হবে, আজকে দিয়েই দিই। কেননা অনেক কদিন যাবৎ, প্রায় এক সপ্তাহখানিক হয়ে গেল তোমাদেরকে আমি কোনো বড় ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ এই ভিডিওটা একটু দেখো। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি দাঁত মেজে এই চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই দেখো একটু চা করে নিয়েছিলাম। সেদিন ইচ্ছা করছিল একটু দুধ চা খাওয়ার, কেননা দুধ চা খাই। আজ সকালেও একটু দুধ চা করেছিলাম, দুধ চা খেয়েছিলাম। আমি নিয়মিত খাই না, তবে একদিন দুদিন অন্তর অন্তর একটু দুধ চা খাই। দুধ চা খেলে আমেজটা ভালো থাকে, মন মেজাজও ভালো থাকে। হয়তো গ্যাস হয় আমার খুব, কিন্তু কি আর করবো বলো, খেতে তো হবেই। গ্যাস হচ্ছে বলে কি খাওয়া বন্ধ করলে হবে? খাওয়া বন্ধ করলে হবে না। তবে আমি দুধ চা খাই ঠিকই, কিন্তু দুধ চার সাথে আমি কোনো বিস্কুট খাই না। এমনি সকালবেলায় আমি চায়ের সাথে কোনো বিস্কুটই খাই না, আমি মুড়ি খাই। তাই এই দেখো চা মুড়ি নিয়ে আমি চলে এসেছিলাম আমার ঘরে, সবাইকে চা দিয়ে ঘরে এসে একটু বসে ধীরে সুস্থে আমি একটু চা খাই। তাই আমি চাটা খেয়েও নিচ্ছিলাম। আর তোমরা কে কেমন আমার মতো ফোন দেখতে দেখতে চা খাও প্লিজ একটু কমেন্ট করো, কেননা আমি একটু ফোন দেখতে দেখতে চা খাই, তার সাথে তোমাদের সাথে একটু ভিডিওটাও শেয়ার করে ফেললাম। আর এই দেখো বেলাটা অনেক বেলাও হয়ে গেছিলো, মেয়ে ঘুমাচ্ছিল, উঠছিল না, ডাকছিলাম যে ওঠ। আমি নিচেই গিয়েছিলাম অনেকক্ষণ, অনেকটাই কাজকর্ম করে ওপরে এসেছিলাম চা নিয়ে। তখন প্রায় 8:30 বাজে। আমি তখনও এসে দেখছি মেয়ে ঘুম থেকে ওঠেনি। তাই মেয়েকে বলছি ওঠ, উঠে এবার পড়তে বস। পড়তে না বসলে তো হবে না। আর এদিকে কাজের চাপও ছিল প্রচুর, শাড়ি পিকো করা আর ফলস পাড় লাগানোগুলো আমি করেই ফেলেছিলাম। আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই এই পিকোটা করে। আর যেদিন যত তাড়াতাড়ি হয় কাজ করব সেদিনকেই মেশিনটা খুব খারাপ হয়, ডিস্টার্ব করে। সেদিন পিকো করতে বসে খুবই ডিস্টার্ব করছিল। আর সংসারে তো থাকতে গেলে অনেক কিছুই মানিয়ে গুছিয়ে চলতে হয়। প্রায় আমাদের বাজার হাটও প্রায় শেষ হয়ে গিয়েছিলো, ঘরে ফ্রিজে একটাও সবজি ছিল না, মাছও ছিল না। তাই তোমাদের দাদাভাইকে বললাম অনেক কদিন হলো তুমি বাজারে যাওনি, আজকে একটু বাজারে যাও। বাজার না করলে কিন্তু আর আমি এভাবে সংসার চালাতে পারবো না, কিছুই নেই, কি রান্না করব বলো। তাই তোমাদের দাদাভাই বাজার থেকে গিয়ে সবজি আর মাছটা নিয়ে এলো। তাই মা আর আমি মিলে সবজিগুলো ফ্রিজে রাখবো বলে ফ্রিজের ড্রয়ারে গুছিয়ে রাখছিলাম। আর কি রান্না হবে সেদিন সেই রান্নার সরঞ্জাম করছিলাম। আর যেহেতু আমার স্ট্যান্ড নেই, তোমরা তো জানো আমি এক হাত দিয়ে ভিডিও করি, যেভাবে পারি সেভাবে ভিডিও করে তোমাদেরকে দিই। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমার ভিডিওটা প্লিজ দেখো, আমাকে যেন তোমরা অবহেলা করো না। কেননা আমি এইভাবেই হয়তো আস্তে আস্তে এগিয়ে যাব আমার সাফল্যের পথে। আমার মনে অনেক স্বপ্ন আছে, কিন্তু জানি না আমার সেই সব স্বপ্ন পূরণ হবে কি না আদৌ। তবে তোমরা যদি আমার পাশে থাকো, হয়তো নিশ্চয়ই আমি একদিন সাফল্যের পথে এগিয়ে যাব। আর আমার এই সাথে আমি একাই ভিডিও করছি, কেননা আমার ভিডিও ধরার মতোও সেরকম লোক নেই যে আমাকে ধরে দেবে। একমাত্র আমার মেয়ে দেয়, কিন্তু খুব কষ্ট করে ওকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে বলে তারপরেই দেয়। আর সবজিগুলো সব তুলেও রাখছিলাম। আর এদিকে আমার এক হাতে দেখতেই পাচ্ছ ফোনটা রয়েছে। আর এই দেখো মাছ এনেছিল সেদিন, মাছটা এখন বাজার থেকেই কেটে আনে, কেননা সময় পায় না, এত কাজের চাপ যে কখন মাছ কাটবো। সেদিন অনেকটা মাছের তেলও এনেছিল, তাই এই মাছের পিসগুলো প্রচুর বড় ছিল। তাই মাছগুলো তো ধুয়ে ফেলতে হবে। অবশ্যই বেশি নিয়ে আমি মাছ ধুই না, মাছটা কলতলায় ধুই, আর আমার এই ঘরের থেকে কলতলা অনেকটাই দূর, সেই জন্য আর তোমাদেরকে দেখানো সম্ভব হলো না মাছটা ধোয়া। তারপরে চলে এসেছিলাম সবজি নিয়ে, সবজি কাটতে।
সবজিগুলো সমস্ত কেটে নিচ্ছিলাম, কেননা রান্না খুব তাড়াতাড়ি করতে হয়, কেননা শ্বশুরমশাই একটু তাড়াতাড়ি খান, যতই কাজ থাক না কেন তার রান্না আগেই করতে হবে, না করলে হবে না। তাই সমস্ত সবজি কেটে নিয়েছিলাম, ঝিঙে, কলা, আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে, আর বরবটি আলু ভাজবো। মাছের তেলটা ছিল, কিন্তু মাছের তেলটা সেদিন আর করিনি, অন্যদিন করবো বলে রেখেই দিয়েছিলাম ফ্রিজে। এদিকে উনুনটাও ধরিয়ে নিচ্ছিলাম গ্যাসটা, আর মাছটা ধুয়ে অনেক আগেই আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম, কেননা মাছের মধ্যে নুন হলুদ যদি তুমি অনেক আগে মাখিয়ে রাখো, তোমরা দেখবে যে মাছের ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খাওয়ার সময় কোনো কিছু যে নুন হয়নি সেটা বোঝা যাবে না, নুনের ভাবটা ভালোই বোঝা যাবে। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। মাছের পিসগুলো যেহেতু বড় ছিল, তাই প্রথমে 3টে মাছ দিয়েছিলাম, তারপরে আবার একটা মাছ দিলাম, কারণ এগুলো একটু ভাজা যেই হয়ে গেল, পাশে যে তেলটুকু ছিল সেইভাবে, কেননা কতটা কম সময়ের মধ্যে আমি করতে পারি, আর পরে মাছটা দিলে তো টাইমটাও অনেকটা লাগবে, তাই যত কম সময়ে করা যায় তাই এইভাবেই আমি মাছটা ভেজে নিচ্ছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ কে কেমনভাবে মাছ ভাজো, প্লিজ আমাকে কমেন্ট করো। আর জানো তো বন্ধুরা, মাছ ভাজার সময় আমার একটু অনেকটাই তেল লাগে, কারণ বেশি তেল না হলে না আমি মাছ ভাজতে পারি না। অনেকে দেখেছি অল্প তেলের মধ্যে কি সুন্দর মাছ ভেজে নেয়, কিন্তু আমি সেটা পারি না। তারপরে এই দেখো লেজা ছিল, আর মাছের লেজাটাও ভেজে নিচ্ছিলাম। যেহেতু আমাদের একবেলাই মাছের তরকারি হয়, আমরা দুবেলা খাই না, আমরা 5 জন মানুষ, আমাদের 5 পিস মাছই হয়। হয়তো এক একদিন হয়তো 1 পিস বেশি হলো, মেয়েটা যদি খেতে বায়না করে তখন বেশি হয়, আর যদিও বলে না মা রাত্রিবেলায় আমাকে একটু ডিম করে দিও, আজকে আর আমি মাছ খাবো না, তখন হয়তো মেয়েকে রাত্রিবেলায় একটু ডিম ভেজে দেওয়া হয়, কেননা ও রাত্রিবেলায় রুটি খায় না, ও ভাতই খায়। তারপর সাদা তেলে যেহেতু মাছটা ভেজেছিলাম, ওই কারণে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে আমি একটু মাছের ঝোল করার সময় একটু জিরে ফোড়ন দিই, জিরেটাকে ভালোভাবে একটু ভেজে নিই, কালো মতো করে নিই, তাহলে তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। তারপরে এই দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম, প্রথমে কলা আর আলু দিয়ে দিলাম, কেননা কলা আলুটাকে ভালোভাবে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পরে ঝিঙেটা দেবো, কেননা ঝিঙেটা যদি আমি আগে দিই তাহলে ঝিঙেটা গলে যাবে, প্রচণ্ডভাবে গলে যাবে, খাওয়ার সময় ঝিঙের অস্তিত্বই খুঁজে পাবো না, তাই ঝিঙেটা পরেই দিই। আর এই দেখো ভালোভাবে নাড়াচাড়াও করে নিচ্ছিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে অনেকক্ষণই রাখলাম, রেখে তখন আবার ঢাকনা খুলে, ঢাকা দিয়ে রাখলে কি হয় বলো তো, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর ঢাকা যদি না দিই না তাহলে টাইমটাও অনেকটা লেগে যায়, গ্যাসটাও অনেকক্ষণ পড়ে, যে কত তাড়াতাড়ি রান্নাটা করব, গ্যাস কীভাবে সাশ্রয় করব সেটা তো করতে হবে আমাদেরকেই। তাই কে কেমনভাবে গ্যাস সাশ্রয় করো জানি না, তবে আমি গ্যাসটা অল্প ইয়েতে দিয়ে আস্তে আস্তে করেই গ্যাসটা সাশ্রয় করার চেষ্টা করি। তারপরে এই দেখো ঝিঙেগুলোও দিয়ে দিয়েছিলাম, ঝিঙেগুলো দেওয়ার পরে মশলাটা তো করেই নিয়েছিলাম, সেদিনকে আর শিলবাটায় মশলা করিনি, আমি মিক্সিতেই করে নিয়েছিলাম। তবে ভিডিওটা অনেক কদিন আগেকার বন্ধুরা, তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে দেখো, কেউ কিছু মনে করো না। কোথাও যদি আমি ভুল করে থাকি আমাকে কমেন্ট করে জানিও, আমি যাতে তোমাদের ভুল সংশোধন করতে পারি সেই চেষ্টাও করব। আর তোমরা দেখে বলবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে, তোমাদেরকে এর আগেও বলেছি এখনও বলছি। তারপরে এই দেখো যে বাটনাটা করে রেখেছিলাম দিয়ে দিলাম, ভালো করে কষে নেব। এইবার কষে নিয়ে তারপরে একটু জল ঢেলে দেবো, যতক্ষণ কষানো হবে। আর তরকারি রান্না করতে গেলে কষাটাই মেন, তুমি দেখবে যত সুন্দরভাবে কষতে পারবে তরকারির টেস্টটাও খুব সুন্দর হবে। তবে এই ঝিঙে আলুর ঝোলটা না সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। জানি না ঝিঙেটা এখন নতুন বলে কি খেতে ভালো লাগলো কি রান্নাটা ভালো হয়েছিল সেটা কি করে বলবো, তবে রান্নাটা খুব সুন্দরই হয়েছিল অন্য দিনকার তুলনায়। আর প্রতিদিন তো মানুষের সব সমান যায় না, এক এক দিন এক এক রকম যায়, আমারও তাই, কোনো দিন ভালো হয় কোনো দিন খারাপ হয়, সব কিছু মিশিয়েই তো করতে হয় বলো। তবে করবো না বললে তো আর হবে না, করতে তো হবেই। তাই তোমাদেরকে বললাম সংসারে থাকতে গেলে অনেক কিছুই মানিয়ে গুছিয়ে নিতে হয়, আর বাজার হাটও ছিল না,
যেটুকুনি ছিল কদিন ধরে সেইভাবেই চালাচ্ছিলাম। তাই আজকে একটু মাছের পিসগুলো বড় বড় ছিল। আর দেখবে মাছের পিস যদি একটু বড় হয় না, তোমার মনে আনন্দ খুবই হবে। আমার মনে হয় যেদিন একটু মাছের পিস ছোট হয় সেদিন আমার খুব দুঃখ হয় যে আজকে একটু মাছের পিসগুলো ছোট হলো। হয়তো নিজে ছোট খেতে পারবো, কিন্তু কাউকে দিতে গেলে তখন কি আর ছোট খাওয়া যাবে? তখন আর ছোট দেওয়াও যাবে না। নিজে নয় ছোট খেলাম, কিন্তু যখন আমি তরকারিটা কাউকে দেবো, ভাগ করব, আরও যারা আছে শ্বশুর শাশুড়ি, আমার বর, তাদেরকে দেওয়ার সময় কিন্তু আমি ছোট দিতে পারবো না। আর আমার নজর, জানো তো বন্ধুরা, কোনো সময় ছোট না, আমার নজর সবসময় বড়োর দিকেই। কেননা ওদেরকে খাওয়ালে আমারই তৃপ্তি। আমি হয়তো রান্না করি, রান্না করলেও অনেকে হয়তো রান্না চেখে দেখে, কিন্তু আমি কোনো দিন চেখে দেখি না। কেননা আমি জানি যে ভগবানের ভোগ করার সময় ভগবানের ভোগ কিন্তু চেখে দেখতে নেই, এটাও সেই রকম। তাই আমি কোনো দিন রান্না করার সময় চেখে দেখি না, নাই আমার মেয়ে চাঁকে, নাই আমার শাশুড়ি মা চাঁকে। এদের দুজনকে দিয়েই আমি চাঁকি। তারপরে এই দেখো রান্নাটা হয়েই গিয়েছিলো তোমাদের সাথে গল্প করতে করতে। আর এদিকে বটবুটিগুলো অনেক কদিন ধরে, সেদিনকে বটবুটি আনি না, অনেক কদিন ধরেই আনা ছিল, যেহেতু একটু শুকিয়ে যাওয়ার মতো হয়েছিল, তাই দেখছি তেলের মধ্যে দিলে হয়তো ভাজা ভালো হবে না, তাই একটু সিদ্ধ করে নিচ্ছিলাম আলু আর বটবুটিটা, একটু লবণও দিয়েছিলাম। দেখো তরকারির কালারটা খুব সুন্দর এসেছে, মানে এত সুন্দর হয়েছে সে বলার কথা নয়। তারপরে বটবুটি আলুটা সিদ্ধ করে নিয়ে ঢেলে নিয়ে তারপরে কড়ার মধ্যে একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। আর বটবটি ভাজাটাও খুব ভালো হয়েছিল। এটা দুবেলাই হয়ে গেছিলো, রাত্রিবেলা একটু রুটির পাতেও খেয়েছিলাম। আর সংসারে তো তোমাদের বললাম কদিন ধরে বাজার হাট কিছুই ছিল না, মাছও ছিল না ঘরে, তাই মাছও এনেছিল, বাজারও এনেছিল। আর এদিকে আমার প্রচণ্ড কাজের চাপও ছিল, কেননা কাজের চাপ তো থাকে। আমি হয়তো শুধু হাতে বসে থাকতে পারি না, এক দিন হয়তো এক রকম কাজ আমার লেগেই থাকে। কোনো দিন ব্লাউজ করা, কোনো দিন ব্যাগ তৈরি করা, কোনো দিন শাড়ির ফলস পিকো কাজ করা। হয়তো পিকোটা আমি করি না, আমার বরই করে। এইসব তো লেগেই থাকে। আর সংসারে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। আমাদের তো এইটাই নিয়ম, মানিয়ে গুছিয়ে চলার। মানিয়ে গুছিয়ে না চললে কি হবে? তাহলে আর সংসার কি? সংসার বলেছি কেন? তবু করতে হয়। হয়তো এক সময় মনটা ভালো লাগে না, কি আর করব। প্রতিদিন একঘেয়েমি রান্না, এই সংসার জীবন ভালো লাগছে না। তবুও সবারই মুখ পানে চেয়ে থেকে তখন বলে না, আমার যত কষ্টই হোক না কেন আমাকে তো করতেই হবে। সংসার যখন করতে এসেছি, সংসারের মতোই সংসার করতে হবে, যতই কষ্ট হোক না কেন। সংসারে কষ্ট না থাকলে দেখবে কোনোদিনই সুখটা আসবে না। তাই সংসার করতে গেলে একটু কষ্ট তো তোমার করতেই হবে, আর মানিয়ে গুছিয়ে তো নিতেই হবে, বলো? না নিলে কি হবে? আমিও অনেক কিছু জানো না মানিয়ে গুছিয়ে নিয়ে শিখে গেছি। আগে হয়তো অনেক কিছুই জানতাম না, মানিয়ে গুছিয়ে নিতে পারতাম না, মানে কোনটা আমার ভালো কোনটা আমার ভালো না। কিন্তু এখন সব কিছু দেখে আমি বুঝে শিখে গেছি যে কীভাবে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বটবটি ভাজাটাও হয়ে গেছিলো। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, কেননা চিনিটা যদি আগে দিই তাহলে কড়ার মধ্যে লেগে যায় চিনিটা, আর খুন্তির মধ্যেও লেগে যায়। পরে মাজার সময় না খুব কষ্ট হয়, আর কড়াটাও পুড়ে যায়। তাই দেখো বটবটি আলু ভাজাও হয়ে গেছিলো আমার কমপ্লিট। আর তোমরা কীভাবে গিয়ে রান্না করো প্লিজ একটু বলো, আমার ভালো লাগলে একটু কমেন্ট করো। আর এই দেখো মা ওপরে ছাদে বাবা ভাত বসাতে চলে এসেছিলেন, তাই মার ভিডিওটা আমি একটু করে নিলাম। আর সেদিনকে একটু হাওয়াও দিচ্ছিল, আকাশটা মেঘলা মেঘলা ছিল। কদিন যাবৎ আকাশ মেঘলাই যাচ্ছে, জানি না কবে আবার ঝড় বৃষ্টি হবে। তবে ঝড় বৃষ্টি হয়েছে জানো না বন্ধুরা। আর ভাতটা গ্যাসে করি না, গ্যাসে ভাতটা করলে না অনেকটাই গ্যাস পুড়ে যায়। আর এটা হলো বিকেলবেলায় একটু আচার করা হয়েছিল, সেই আচারই একটু খাচ্ছিলাম। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আকাশটা মেঘলা ছিল, তাই জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম ছাদে, আর মনে করছিলাম একটু আচার খাই, আচারটা খাওয়া হয় না, তাই আচারটা একটু খেয়েই নিচ্ছিলাম। তোমরা কে কে আচার করেছো একটু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু আচার করা হয়ে গেছে, এখনও একবার করার ইচ্ছা আছে, জানি না কতদূর এগোতে পারবো। আর খুব ভালো হয়েছিল, টক মিষ্টি ঝাল সব কিছুই ছিল, তাই একটু খাচ্ছিলাম। তবে আচার টাচার আমি খুব একটা পছন্দ করি না, তবে যেদিন খেতে ইচ্ছা করে সেদিন হয়তো একটু খাই, তাছাড়া যে প্রতিদিন খাওয়া সেটা আমার হয় না, আমি খাই না। আর ওই দেখো কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ তো, এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো। ওই কাঁঠাল গাছটা জানো না আমাদের ভেঙে পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ভেঙে মানে এত কাঁঠাল হয়েছিল যে কাঁঠাল গাছটা
ভেঙে গেছে, তাই কাঁঠাল গাছটা পুরোই কেটে দেওয়া হয়েছে। আর আমাদের বাড়ির থেকে আরও পিছনে ওই কাঁঠাল গাছটা আর দেখা যাচ্ছে না। আকাশটা এখন না খুব সাদা দেখা যাচ্ছে, মানে এত ধপধপ করছে সে আর বলার কথা নয়। তারপরে এটা সন্ধেবেলায় বেগুনি ভাজতে চলে এসেছিলাম। বেসনটা গোলা ছিল অনেক কদিন ধরে, তাই তোমাদের দাদা ভাই সেদিন সন্ধেবেলায় কাজে যায়নি, বাড়ি ছিল, তাই একটু বেগুনিও করে নিচ্ছিলাম। এই দেখো বেগুন কাটা রয়েছে, আলু কাটা রয়েছে, বেগুনিও করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করো, লাইক করো, পাশে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদেরকে এই পর্যন্তই দিলাম। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ভগবানের কাছে। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই।